প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রিটেন ব্যাচের ল থ্রি, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908। এটা ছোট একটা আইন। আইন আদালত বাড়ি লিখিত পূর্ণাঙ্গ নোট থেকে আমরা পড়ছি। এটা সিলেবাসটা দেখে নেবেন আপনারা। সূচিপত্র আজকে টপিক, দুইটা টপিক আমরা কভার করব, ছোট দুইটা টপিক রুটিন অনুসারে। তাহলে আমরা শুরু করছি। আইন 3, তামাদি আইন 1908। টপিক 1, নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অব দ্য লিমিটেশন অ্যাক্ট, অর্থাৎ এই আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য। অনেক সময় ছোট ছোট করে এই ধরনের প্রশ্ন চলে আসে। ইতিপূর্বে এই যে এখানে যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো কিন্তু অনেকবার রিপিট হয়েছে, মানে আগে এবং রিসেন্টলি বলতে এই 3-4 বছর রিপিট হয়নি, কিন্তু আগে প্রচুর রিপিট হয়েছে। যেহেতু লিখিত আচ্ছা। পরীক্ষা অনেক আগ থেকে হচ্ছে, এমসিকিউ জি। পরীক্ষা 2012 থেকে শুরু হলেও লিখিত পরীক্ষা অনেক আগ থেকে আছে। তো লিখিত পরীক্ষার পুরাতন প্রশ্নগুলো যদি আমরা দেখি, তাহলে অসংখ্য বার, মিনিমাম 20 বারের বেশি রিপিট হয়েছে, এই প্রশ্নগুলো এসেছে। তাই এগুলো না পড়লে নয়, কারণ এগুলো প্রশ্ন আবার আসতে পারে। এবং পড়ে রাখলে আপনার এই আইন সম্পর্কে আপনার ধারণা আরও বাড়বে। তাহলে প্রকৃতিটা আমরা পড়ি আইনের। তামাদি শব্দটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। এমসিকিউ নোট থেকে কিন্তু এই শব্দের অর্থ আমরা আগে থেকে জানতাম। মূলত দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 একটি পদ্ধতিগত আইন। এই আইন একটি নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের বিলুপ্ত ঘটায়। এখানে যুক্ত করে দিলে ভাষাটা আরো ভালো হচ্ছে। জি। কতদিনের মধ্যে কোনো মামলার আপিল, রিভিউ বা রিভিশনের জন্য আদালতে দরখাস্ত পেশ করতে হবে, কখন বিলম্ব মওকুফ করা যাবে ইত্যাদি বিষয় লিমিটেশন অ্যাক্টে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভূমিকা, এরপরে মূল উত্তর। লিমিটেশন অ্যাক্ট হচ্ছে কোনো সম্পত্তির ওপর থেকে মালিকানার দণ্ডকে শেষ করে পক্ষগণ তাহাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যেন চালাতে না পারে, সেজন্য তামাদি আইনের সৃষ্টি। তার মানে একটা বিরোধ দাদার আমলে ছিল, বাবার আমলেও চলছে, সন্তানের আমলেও যেন না যায়। পূর্বের কোনো কিছু যেন নতুন করে দাদার আমলের কোনো ঝামেলা নিয়ে যেন নাতিপুতিরা এসে কোনো ঝামেলায় না পড়ে, 100 বছর পরে যেন একটা মামলার করা না যায়। তার মানে পূর্বের ঝামেলা যেন আর জিয়ে রাখা না যায়, এই হচ্ছে প্রধান বিষয়। লিমিটেশন অ্যাক্ট সকল প্রকার প্রতারণামূলক কাজ বন্ধ করে দেয়। কোনো মামলার দরখাস্ত কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে, কতদিনের মধ্যে আপিল করা যাবে, কোন সময় মামলা করতে দেরি হবার পরও আদালত মামলার দরখাস্ত গ্রহণ করতে পারবেন, এসব বিষয় সহ ইত্যাদি বিষয় তামাদি লিমিটেশন অ্যাক্টে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখানে আমি আইনের নাম সবসময় ইংরেজিতে লিখতে বলছি আপনাদের, তাই আমিও লিখেছি এখানে। তাই দাবি জি। বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে প্রকৃতিটা বা নেচারটা কেমন আইনের সেটা জানলাম। এরপরে এই আইনের পরিধিটা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এই আইনটা। লিমিটেশন অ্যাক্টের পরিধি উপলব্ধি করার জন্য অত্র আইনটির শুরুতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিছু কিছু আইনের প্রস্তাবনা থাকে, কিছু কিছু আইনে থাকে না। যেমন আমাদের সংবিধানের প্রস্তাবনা আছে, এই আইনের প্রস্তাবনা আছে। তো বিশ্লেষণ করা জরুরি। প্রস্তাবনা বিশ্লেষণ করি আমরা এবার। তো বিশ্লেষণ করলে জানা যায় যে অত্র আইনটির বিধানসভা মূলত দুইটি পরিধিকে লক্ষ্য করে আলোচিত হয়েছে। এক হচ্ছে দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করা, যেটা 183টা আর্টিকেল বা অনুচ্ছেদে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং তদুদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করা, যেটা ধারাগুলোতে আছে। আপনারা প্রয়োজনে এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারেন যে অনুচ্ছেদ সমূহ, আর এখানে লিখে নিতে পারেন ধারাসমূহ। আপনি পরীক্ষার খাতা লিখলেও হবে, না লিখলেও হবে, এই যে ব্র্যাকেটে যেটা লিখতে বলছি, কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। জি। দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করার পূর্বে দুই ধারায় কিছু সংজ্ঞা প্রদানের মাধ্যমে আইনটিকে ব্যবহৃত আইনটিতে ব্যবহৃত প্রবঞ্জগুলোকে, প্রবঞ্জ বলতে টার্ম, হ্যাঁ, টার্মের বাংলা হচ্ছে প্রবঞ্জ, আচ্ছা। সহজ বোধ করা হয়েছে। আপনারা টার্মও বলতে পারেন, এখানে প্রবঞ্জর নিচে ছোট করে বা উপরে বা ব্র্যাকেটে টার্ম লিখে নেন। আমরা টার্মস বলি না বাই। শব্দ। জি জি। জি।
টার্মস। হ্যাঁ, তো এই টার্মসের বাংলা হচ্ছে প্রবঞ্চ। এই শব্দটা অনেক কাছে কঠিন মনে হতে পারে, বাংলাটা আপনার টার্ম শব্দটাও লেখা যাবে টয়াকার ময়রেফ, নো প্রবলেম। তিন ধারা তামাদি আইনের মেরুদণ্ড। অত্র ধারায় দ্য লিমিটেশন অ্যাক্টের মূল বক্তব্য ব্যক্ত করা হয়েছে। 4 থেকে 25 ধারা পর্যন্ত ব্যতিক্রম সাপেক্ষে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট বিধানাবলী বিবৃত হয়েছে, এবং 26 থেকে 28 ধারায় স্থাবর সম্পত্তি ব্যবহারজনিত অধিকার ও বিরুদ্ধ দখল বিষয়ে আলোকপাত করা হয়েছে। এটা আমরা পড়েছি এমসিকিউ নোটে, তাই বিষয়গুলো মনে পড়ছে কিনা আপনারা দেখেন। 29 ধারায় অত্র জি। আইনের প্রযোজ্যতার পরিধি অর্থাৎ সংরক্ষণ যেটা উল্লেখ করা হয়েছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা বলা হয়েছে। অত্র ধারা মতে বিশেষ আইনসমূহ যেখানে তামাদি বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে সেখানে, অত্র ধারা বলতে 29 ধারা কথা বলা হচ্ছে, জি। সেখানে লিমিটেশন অ্যাক্টের বিধানসমূহ প্রযোজ্য হবে না। এছাড়াও সকলের সুবিধার্থে অত্র আইনের প্রথম তফসিলে দেওয়ানি মূল মোকদ্দমা ও রিভিউ, দেওয়ানি ও ফৌজদারি আপিল এবং বিভিন্ন দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ, তার মানে সিভিলের ক্ষেত্রে শুধুমাত্র শুট এবং রিভিউ, আর ক্রিমিনালের ক্ষেত্রে অ্যাপিল, পিটিশন। আবারও বলছি, এখানে সিভিলের ক্ষেত্রে মূল মোকদ্দমা মানে শুট, রিভিউ, তারপরে দেওয়ানি, আপিল, দেওয়ানি, পিটিশন, তার মানে 4। সিভিলের ক্ষেত্রে 4টাই প্রযোজ্য হয়। এক হচ্ছে শুট, মূল মোকদ্দমা। 2 হচ্ছে রিভিউ, যেটা শুধুমাত্র সিভিলে হয়, ক্রিমিনালে হয় না। 3 হচ্ছে অ্যাপিল বা আপিল। 4 হচ্ছে পিটিশন বা দরখাস্ত। তার মানে সিভিলের ক্ষেত্রে 4টা ম্যাটার বা 4টা বিষয়, আর ক্রিমিনালের ক্ষেত্রে 2টা। এক হচ্ছে আপিল বা অ্যাপিল, আর 2 নম্বরে হচ্ছে পিটিশন বা দরখাস্ত। বোঝা গেল ভাই? জি। সবাই বুঝতে পারলেন? কে বুঝতে পারেননি হাত উত্তোলন করেন। তাহলে এগুলোর মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে কোথায়? তফসিলে। প্রথম তফসিলের 1 থেকে 183টি অনুচ্ছেদে। এটাও আপনি ডিটেল করতে পারেন, যেমন প্রথম তফসিলের এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে উপরে ব্র্যাকেটের উপরে দিয়ে দেন যে 1 থেকে 183টি অনুচ্ছেদে। এটা তাহলে তথ্যটা আরো সমৃদ্ধ হলো। হয়তো বা নেক্সট এডিশনে আমি এটা নিজেও করে দিতে পারি। মানে যত এক ভাববেন। থেকে 183। হ্যাঁ, এদের প্রথম তফসিলের পরে একটা 2টা শব্দ যুক্ত করেন যে 1 থেকে 183 অনুচ্ছেদ, এভাবে। এটা তাহলে আপনার তথ্যটা সমৃদ্ধ হলো, এমসিকিউর জন্য আপনি ইনফরমেটিভ কিছু পেয়ে গেলেন। লিমিটেশন জি। একটা রিভিশন দায়েরের আলাদাভাবে মেয়াদ না থাকলেও সাধারণত আপিল দায়েরের মেয়াদকে রিভিশন দায়েরের মেয়াদ ধরে আদালত সময় প্র্যাকটিস চলমান আছে। তার মানে রিভিশনের জন্য কোনো মেয়াদ উল্লেখ নাই 1 থেকে 183-র মধ্যে। তো আমরা সাধারণত আপিলের যে মেয়াদ সেটাকে রিভিশনের মেয়াদ হিসেবে ধরে নিয়ে প্র্যাকটিস আগিয়ে চলে। থাকি। হ্যাঁ, এবং বিশেষ আইনে রিভিশনের মেয়াদ উল্লেখ করাই থাকে, অনেকগুলো আইনেই আছে। সিআরপিসির মধ্যেও কিন্তু রিভিশনের মেয়াদ কত বলে দেওয়া আছে, 417 ধারায়। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দেশ্য বা প্রেক্ষাপট। যেটাই উদ্দেশ্য সেটাই প্রেক্ষাপট। লিমিটেশন অ্যাক্ট, যেটা 1908 সালের 9 নং আইন, এই আইনটি 7 আগস্ট 1908 সালে প্রণীত হয়, মানে পাশ হয়, এবং এটি দেওয়ানি মামলার মেয়াদ সম্পর্কিত আইন একীভূত ও সংশোধন করণার্থে এবং অন্যান্য উদ্দেশ্যে প্রণীত একটি আইন। মানে এটা কি উদ্দেশ্যে প্রণয়ন করা হলো সেটা বলা হলো। এবার আমাদের একটা সেন্টেন্স দিতে হবে ইংরেজি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি আইনের ক্ষেত্রে। তাহলে এটার অর্থ কি? এই নীতির ওপর কিন্তু তামাদ আইন প্রতিষ্ঠিত, আর এটার অর্থ হচ্ছে যেখানে বিচার বিলম্বিত হয় সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়। যেমন হাদি হত্যা, যেটার যত বিলম্বিত হবো আমরা ধরে নিব যে হয়তো বা আমরা ন্যায় বিচার পাবো না, হাদি বা হাদির পরিবার। মানে ওই সাগররুনি হত্যাকাণ্ডের মতো হয়ে যাবে আর হ্যাঁ, কি। সাগররণী হত্যাকাণ্ডের মতো। সাগররণী কিন্তু এখনো ন্যায় বিচার পায়নি, কেন? ডিলে হয়েছে। ডিলে হয়েছে। জি। এখন যদি চার্জশিট দেওয়াই হয়, মনে করেন যে এবছরই চার্জশিট দিল বা এই মাসেই দিল, কথার কথা, যে 1 সপ্তাহ পরে চার্জশিট চলে আসলো যেটা ফাইনাল, চার্জশিট অনুসারে যাদেরকে সাক্ষী করা হবে এই সাক্ষীর অনেকে হয়তো বা মারা গেছে। জি। জি। যারা আই জি। উইটনেস ছিল, যারা জানে, তাদেরকে খুঁজে বের করা গেলে কিন্তু তারা মারা গেছে। ঠিক আছে? বা তারা অসুস্থ, জি। বিছানাগত, বা তারা অলরেডি কি হয়ে গেছে, তাদের বিস্তৃত হয়ে গেছে, তার মানে তারা সঠিকভাবে বলতে পারছে না, অনেকদিন আগের ঘটনা সঠিকভাবে মনে নাই। বুঝতে পেরেছেন? জি। 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 তার মানে আপনার স্মৃতিতে যেটা এখন মনে আছে সেটা 10 বছর পরে সেটা কি সেভাবে থাকবে বলেন? না, না, না। দেখবেন জিয়ার মামলা, যেগুলো মাদকের মামলা, অধিকাংশ মামলায়
কিছু কিছু আপনার প্যারামিটার মিলে না, তারপরে মামলা ফাইলিং থেকে শুরু করে তারপরে কেমিক্যাল টেস্ট থেকে অনেক কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরের কোনো যদি ফল্ট থাকে মামলায় আসামি খালাস পাবে। এবং আপনার জিআর মামলা যেগুলো, বিশেষ করে মাদকের মামলা, ছোটখাটো মামলা, অধিকাংশ মামলায় আসামি খালাস পায়। কেন? পুলিশের গাফলতির কারণে। সঠিকভাবে তারা মামলার ফাইলিং করে না, মামলার রেজাল্ট ঠিকভাবে লেখে না, ফাঁক ফোকর থেকে যায়। আবার কিছু কিছু জি মামলা আছে টেবিলে বসে মামলা দিয়ে দেয়। জি আবার রাস্তার একটা মানুষকে নিয়ে বলে যে ভাই সই করে দেন, জানেই না কি সে, সই করে দেন, এখানে এক মাদক উদ্ধার হয়েছে তাই। পরে যে সাক্ষী দিতে গিয়ে বলে যে আমি তো কিছুই জানি না, পুলিশ আমাকে বললো তাই সই দিলাম। বুঝতে পেরেছেন? তা আপনি কি জি জব্দ জি হতে দেখেছেন মাদক? তে না। তো এই আসামিকে আপনি দেখছেন যেটা ডকে দাঁড়িয়ে আছে? তে না, আমি দেখিনি। ঘটনা দেন। আচ্ছা, কতদিন আগে সই নিয়েছে? আমার মনে নাই তারিখ, তবে হয়তো 2-3 বছর আগে হতে পারে। বুঝতে পারলেন? এই জি অবস্থা। জি তাহলে এই কারণে তাহলে আমি কেন এই কথাগুলো বলছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে রাইট। যদি ডিলে হয় তাহলে ন্যায় বিচার কিন্তু ব্যাহত হয়। কারণ ব্যাহত কি ন্যায় বিচার হতেই দিবে না। ডিনাইড মানে দরকার নাই ন্যায় বিচারের, ব্যাপারটা এরকম। মানে ন্যায় বিচার দিতে অনীহা, ন্যায় বিচার দিলে সমস্যা। ফলে ন্যায় বিচার নিশ্চিতকল্পে বিলম্ব এড়ানো উদ্দেশ্যকে সামনে রেখে আইন প্রণেতাগণ লিমিটেশন অ্যাক্ট রচনা করেন। ঠিক আছে? এটা সিভিলের জি ক্ষেত্রে। ক্রিমিনালের ক্ষেত্রে এটা কোনো প্রভাব রাখছে না, শুধুমাত্র আপিলের ক্ষেত্রে। তো আপিল তো ভিন্ন জিনিস। আপিলের মেয়াদ থাকলে জি আবার মেয়াদ মওকুফও করা যায়। নিম্নে অত্র আইনের প্রধান প্রধান উদ্দেশ্যসমূহ উল্লেখ করা হলো। এই যে এখানে যে উদ্দেশ্য আমি উল্লেখ করেছি 10টা পয়েন্টে, হ্যাঁ, বাংলাদেশের জি। কোনো বইয়ে বা কোনো গাইডে এইভাবে নাই। পয়েন্টগুলো আছে, কিন্তু এই পয়েন্টটা কোন ধারা থেকে প্রতিফলিত হয়েছে এটা আমি কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, যেটা আমার স্টাইল। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার, এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্যার এই পয়েন্ট গুলো কি মানে আপনার দিক থেকে সাজিয়ে দেওয়া? হ্যাঁ, এটা কোনো, আমি এটা তৈরি করতে গাইডের সহযোগিতা নিয়েছি, কিছু গাইড, কিন্তু এটাকে সৃষ্টি করা আমার, এই ভাষাগুলো ল্যাঙ্গুয়েজ আমার। যেমন নির্ধারিত সময়ের মধ্যে আইনের আশ্রয় গ্রহণ করতে পক্ষদের বাধ্য করা, এটা ধারা 3-এ আছে। এটা ধারা 3 এইভাবে কোথাও উল্লেখ করা নাই। আপনি অবশ্যই এভাবে লিখতে পারেন ধারা 3 অনুসারে, বা ধারা 3 ধারার বিধান মতে, হ্যাঁ, বা 3 ধারায় যে উদ্দেশ্য সেটা। তা আমি এইভাবে দিয়েছি সংক্ষিপ্তভাবে। তারপরে কর্মতৎপর হতে সকলকে অনুপ্রাণিত করা। এখন যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি আমি না যাই, পাংচুয়াল না হই, তাহলে তো, অ্যাক্টিভ না হয়, কর্মতৎপর না হয়, তাহলে তো আমি কি করব? মামলা করতে পারবো না। তাহলে মানুষ বাধ্য হয়ে এই আইনের কারণে করবে, কারণ তামাদির মেয়াদ পার হয়ে গেলে আর কাজ হবে না। ঠিক আছে? জি জি তার মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেল, আর ডাক্তারকে পাংচুয়াল হতে হবে, তাহলে ডাক্তার সময় মতন চলে আসবে, তাই না? জি আমার শহরে থাকার কয়েকটা কারণ আছে, তার মধ্যে আরেকটা কারণ, বিপদ আপদে দ্রুত চিকিৎসা হাতের নাগালে পাওয়া যায় শহরে, গ্রামের থেকে, তাই না? জি জি এবং এনি টাইম গাড়ি চলে, সারা রাত গাড়ি চলে। এবং আমি যেখানে আছি, রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল 20 মিনিটের দূরত্বে, যদি রিক্সাতে যাই, তারও কম ফাঁকা রাস্তায় গেলে। বুঝতে পেরেছেন? তাহলে এটা জি একটা, নগরে থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে। জি এটা একটা জি। বিশাল সুবিধা। আমি আপনাদের যে ক্লাস নিচ্ছি অনেক হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করছি। তো মানে যেটা গ্রামে থাকলে হয়তো সম্ভব হতো না। না, সম্ভবই না। 10% স্পিডও সম্ভব না। আমার এক একটা ভিডিও এডিট করে, যদি 1 ঘন্টার ভিডিও, 1 ঘন্টার ভিডিও মিনিমাম 6 GB হয়। এটা গ্রামে আপলোড করতে বাবা। আমার কতদিন লাগবে? আর শহরে আমার এখানে 20 মিনিটও লাগে না। দেখেন না, রাত্রে ভিডিও রাত্রে দিয়ে আমি টাইম জি দিয়ে জি দিই যে সকালে দেখা যাবে। অনেক সময় গত একটা ভিডিও দিলাম যে 12:30 থেকে দেখা যাবে। একটু মানে পুরো ফ্যামিলিতে ছোটখাটো অসুস্থতা চলছে, তো এই কারণে এই এমসিকিউ ক্লাসের ভিডিওগুলো দিতে পারিনি। চেষ্টা করছি, দিয়ে দিব। আর আমি রুটিনটা আবার ঠিক করে আপনাদের দিয়ে দেব। আমারও একটু সর্দি জ্বর আছে, কমছে বাড়ছে, এরকম অবস্থা, আবহাওয়া চেঞ্জের কারণে। জি জি মানে গরম পানিতে গোসল করছিলাম, হঠাৎ ঠান্ডা পানিতে গোসল করতে গিয়ে মানে এই প্রভাবিতটা হয়ে গেছে। তো ঠান্ডা পানিতে এত তাড়াতাড়ি গোসল করা উচিত হয়নি, তাও আবার গরম পানিতে করছি। আইন সম্পর্কে সচেতন হতে সকলকে অনুপ্রাণিত করা। তাহলে আমি কর্মতৎপর যে হব, তাহলে আইন তো জানতে হবে, তাই না? কোনটা কতদিনের মধ্যে। সুদূর অতীতের দাবি আদায়ের পথ রুদ্ধ করা, কেউ অতীতের গল্প বর্তমানে করলে হবে না।
অতীতের গল্পটা অতীতে সেরে নিতে হতো। আর যেটা এখন বর্তমান সেটা তো 10 বছর পর আবার অতীত হয়ে যাবে, তার মানে এখনকার কাজ আমাকে এখনই সারতে হবে, সময়ের কাজ সময় সারতে হবে। ওই সময়ের 1 পর অসময়ের 10 পরের মতন। সুদূর অতীতের কোনো বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। মোটামুটি 4-5 একই ধরনের, কিন্তু ল্যাঙ্গুয়েজ একটু ভিন্ন করেছে যেন পয়েন্ট সংখ্যা বৃদ্ধি পায়। দীর্ঘকাল পরে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রোধ করা। আইনগতভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তা করা, যেটা 6 থেকে 8 ধারায় আছে, তাই না? প্রতারণার মাধ্যমে সত্য লিগাল আদায় ডিসিপ্লিন। প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ধারা 18। বিবাদ স্থায়ীভাবে মীমাংসা করা, তার মানে একবার বিবাদ হলো, বিবাদ বলতে এখানে মামলাকে বোঝানো হচ্ছে, যে জি এই বিবাদ সৃষ্টি হলো মানে মামলা হলো এবং সেটা স্থায়ীভাবে শেষ করা, যেন বারবার এটা নিয়ে কোনো সমস্যা নয়। মামলা হলো, আপিল হলো, আপিলের নিষ্পত্তি হয়ে গেল, শেষ, তাহলে স্থায়ীভাবে হয়ে গেল। তাহলে সর্বোপরি সর্বশেষ যেটা বলছি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই তামাদি আইনের প্রধান উদ্দেশ্য, যেটা 26, 27 এবং 28 ধারা প্রতিফলিত হয়েছে। কেন শান্তি প্রতিষ্ঠা? সুখাধিকার একটা শান্তি দিচ্ছে না। জি জি। আর অ্যাডভার্স পজিশন, যেন 12 বছর কেউ জোর করে দখল করতে না পারে, সেটা মানুষ আগেই সচেতন হয়ে কি করবে, স্টেপ নিবে। তাহলেই তো সমাজে শান্তি শৃঙ্খলা হবে। মানুষ যদি আইন সম্পর্কে বোঝে এবং সময়ের কাজ সময়ে করে, তাহলে এমনি শান্তি প্রতিষ্ঠা হবে, জটিলতা কমবে এবং সিভিল মামলাও দ্রুত নিষ্পত্তি হবে, হবে কিনা? জি এবং মামলায় কমে যাবে মানুষ সচেতন হয়ে গেলে। আর মামলা কমে গেলে আবার আমাদের আইনজীবীদের পেশায় ঘাটা পড়বে এমন কিছু না। কারণ আমরা যতটা সহজ ভাবছি, সমাজ এতটা সহজ না, অনেক জটিল। যতই ভালো বিচার হোক, অন্যায় হবেই, আর মানুষের নেচারই এরকম। জি, মানুষের সহজাত প্রবৃত্তি অন্যায় করা। হ্যাঁ, অন্যায় করা, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, যেটা নিষেধ করা হবে সেটাই আগে করতে ইচ্ছা করবে। তা আমরা তারপরও চাইবো যে স্যার সমাজ। এখানে বলেন। স্যার এখানে যে 10টা পয়েন্ট স্যার, এই যে এই 10টা পয়েন্ট কি স্যার উপধারাদের মতো কি ওরকম স্ট্রিক্ট, নাকি স্যার যদি লিখতে গিয়ে 2-1টা পয়েন্ট কম হয়ে যায় খুব বেশি কোনো সমস্যা হবে? ব্যাপার নাই, এটা তো পয়েন্ট, আপনি এগুলো লিখতে হবে তা না। বাজারে গাইড দেখেন না যদি থাকে, তো বিভিন্ন আছে। এই মূল থিমটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ, নিজের ভাষায়। আপনি ঠিক এটা আছে। যদি মনে করেন যে 2 নম্বরের জন্য আসে বা 3 নম্বরের জন্য আসে, সেটা তো লিখাই লাগবে না, 3-4টা পয়েন্ট দিয়ে দেবেন, শেষ। না মানে এটা এই কারণে জানলাম স্যার, মানে রিটেন পরীক্ষা যে কয়টা দিলাম স্যার, একদিনে কিন্তু টাইম অ্যাডজাস্ট করতে পারলাম না স্যার, মানে এত দ্রুত লিখেও টাইমের সাথে পাল্লা দিয়ে পাচ্ছি আমরা না স্যার। ধীরে ধীরে হয়ে যাবে, একটু সুস্থ হই। আর শীতের কারণে আমি আরো একটা এক্সকিউজ দিচ্ছি, যে আসলে শীতের কারণে খাতা দেখতে পারিনি। খাতা দেখতে হলে রাত জেগে দেখতে হয়। আর শীত একটু জি কমলো, জি। দিন একটু আবার ব্যস্ততা বেড়ে গেল। আর একটা কারণ ছিল ভোট। ভোটের কারণে আচ্ছা, একটু হবে আস্তে আস্তে ব্যস্ততা ছিল। হচ্ছে। তো ভোট শেষ, শীতও শেষ মোটামুটি। এখন সুস্থ হলে রাত জেগে কাজ করব, রেজাল্টগুলো দিয়ে দেবো। আর আমাদের আরো একটা গড়িমসি বা একটু লেজিনেস কাজ করে কি, পরীক্ষা তো ভাই, পরীক্ষার ডেট হচ্ছে না। পরীক্ষার ডেট হলে দেখবেন আমার মধ্যে গতি চলে আসবে, আপনাদের মধ্যে গতি চলে আসবে, সবারই একই অবস্থা হবে। জি জি। আবার অনেক ভাই, এই যে পুরাতন পরীক্ষাগুলো যারা দেয়নি, অনেকে কিন্তু দিচ্ছে, এখন পরীক্ষা দিয়ে কিন্তু খাতা পাঠাচ্ছে, দিয়ে লিখে দিতে, স্যার দেরি হলে একটু খাতাটা মূল্যায়ন করবেন। তো তাদের জন্য ও মেসেজ, আচ্ছা। যারা এখনো পরীক্ষা দেননি, বিশেষ করে রিটেন পরীক্ষা এমসিকিউর জন্য এখন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, কারণ এমসিকিউ কি দিয়ে দিই আমি, সলিউশন দিয়ে দিই, তাই না? আর জি রিটেনে তো জি। আমি সলিউশন দিইনি, তবে রিটেনেরও কিন্তু আমি সলিউশন দিব। হ্যাঁ, নিয়মিত সলিউশন দিব আচ্ছা। এই নেক্সট পরীক্ষা থেকে। যেদিন পরীক্ষা হবে পরের দিন আচ্ছা। বা তার একদিন পরে সলিউশন দিয়ে দেবো। রিটেন ক্লাস টেস্টেরও সলিউশন পাবেন। তো এখনো ঠিক। যে ক্লাস টেস্ট 3টা হয়েছে, যারা পরীক্ষা দেননি তারা পরীক্ষা দিয়ে খাতা পাঠাতে পারেন, মূল্যায়ন করা হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এই আইনটা কি স্বয়ংসম্পূর্ণ আইন, লিমিটেশন অ্যাক্ট? এটা ব্যাখ্যা করুন, যে এই আইনটা স্বয়ংসম্পূর্ণ আইন, এটা ব্যাখ্যা করুন। অথবা বলতে পারে, তা আমাদের আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন, এভাবে প্রশ্ন করতে পারে। তাহলে আমরা এই লাইনটা লিখে কোটেশন মার্ক দিলাম। লিমিটেশন অ্যাক্টের সুস্পষ্ট বিধান হলো, এই আইনের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো মামলা, আপিল কিংবা দরখাস্ত আদালতে দাখিল না করলে পরবর্তীতে আদালত তা গ্রহণ করবে না, ধারা 3-এ আছে, তাই না? জি কিন্তু ওই বক্তব্যটা একটু নিজের ভাষায় অন্যভাবে উপস্থাপন। লিমিটেশন অ্যাক্টের 3 হতে 25 ধারা পর্যন্ত বর্ণিত বিধান মোতাবেক যে কোনো ধরনের মামলা, আপিল কিংবা দরখাস্ত দাখিলের মেয়াদ সম্পর্কে সাধারণ নিয়মাবলী ব্যতিক্রম সহ উল্লেখ করা হয়েছে। এই আইনের মধ্যে 5 ধারায় তামাদির রেয়াত
রিয়াত মানে বিলম্ব মওকুফ, মানে মাফ করা। রিয়াত মানে কিন্তু আচ্ছা। মওকুফ। লিমিটেশন অ্যাক্টের 28 ধারায় জবরদখলের মাধ্যমে স্থাবর সম্পত্তির মালিকানা সত্ত্ব বিলুপ্ত হয় এবং জবরদখলকারী সত্ত্ব অর্জনের সময়সীমার বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে, 12 বছরের কথা যেটা বলা হয়েছে। ইহা ছাড়া অত্র আইনের 26 ও 27 ধারায় ব্যবহারযোগ্য অধিকার মানে সুখাধিকার অর্জনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, যেটা 20 বছর এবং 60 বছর, তাই না? জি। তাই এই আইনের 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের যে ব্যবস্থা রাখা হয়েছে, উক্ত বিধান ছাড়া আদালত ন্যায় বিচারের স্বার্থে লিমিটেশন অ্যাক্টের অনুমোদিত সময়সীমার বাইরে কোনো অনুমান বা ক্ষমা প্রদর্শন করবেন না। সুতরাং যে দাবি তামাদি হয়ে যায়, তামাদি মানে বাদ বা মেয়াদোত্তীর্ণ, এক্সপায়ার, জি। তার সময়সীমা বাড়ানোর এখতিয়ার আদালতের নেই। এমনকি তামাদিকৃত দাবি বা অধিকারকে আদালত পুনর্জীবিত করতে পারে না। তামাদি আইনের 3 ধারা কিন্তু আদালত মানতে বাধ্য। কোনো মূল মামলার তামাদিতে বারিত হয়ে গেলে আদালত বাধ্য এটা খারিজ করতেই হবে। 5 ধারা আদালতের ইচ্ছাধীন, কিন্তু 3 ধারা আদালত মানতে বাধ্য। তাই লিমিটেশন অ্যাক্ট বলতে এমন একটি স্বয়ংসম্পূর্ণ আইনকে বোঝায় যে আইন দ্বারা সর্বপ্রকার দাবি ও সত্যের দ্বন্দ্বকে অবিরাম গতিতে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে বরং তা চিরদিনের জন্য নিষ্পত্তি করাই সাহায্য করে থাকে। তাছাড়া এই আইন প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধ করে। লিমিটেশন অ্যাক্টে 29টি ধারা, 1 নং তফসিলে 83টি অনুচ্ছেদ রয়েছে। অতএব এই আইনে সব ধরনের বিধিবদ্ধ নিয়মাবলী সন্নিবেশিত হয়েছে, বিধায় একে স্বয়ংসম্পূর্ণ বিধিবদ্ধ আইন বলে গণ্য করা হয়। তাই উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে লিমিটেশন অ্যাক্ট একটি স্বয়ংসম্পূর্ণ আইন। 3 নম্বর বা 5 না 3 থেকে 5 নম্বরের জন্য একটা পারফেক্ট উত্তর। 3 নম্বর হলে একটু কমাই জি। দিতে পারেন, তার মানে এর মধ্যে সব আছে, যেটা সব আছে মোটামুটি সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, তাই না? জি। তাহলে প্রথম টপিক শেষ। কিছু থিওরিটিক্যাল প্রশ্ন পড়লাম, সেখানে কোনো প্রবলেমেটিক প্রশ্ন নেই, আসার সম্ভাবনাও নাই। টপিক 2, লিগ্যাল ডিজেবিলিটি, বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা। আমরা এমসিকিউ ক্লাসে খুব সুন্দরভাবে এটা পড়েছি। এখানে প্রতিফলিত দ্বার হচ্ছে 6, 7, 8 এবং 9। আইনগত অক্ষমতা বলতে কি বোঝে? লিগ্যাল ডিজেবিলিটির সংজ্ঞা 6 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারা বিধান মধ্যে 3 ধরনের ব্যক্তি হচ্ছে লিগ্যালি ডিজেবল। কারা কারা? নাবালক বা মাইনর, উন্মাদ মানে ইনসান, আর জড়বুদ্ধ বা জড়বুদ্ধি বা জি। ইডিয়ট। ইংলিশটা দিয়ে দিলে ভালো হয়, অথবা যদি আপনার বাংলাগুলো মনে না থাকলে ইংলিশটাই মুখস্থ করার চেষ্টা করবেন, আপনি ইংলিশে লিখে দেবেন। 1 নম্বরে মাইনর, 2 নম্বরে ইনসান, 3 নম্বরে ইডিয়ট। বাংলা যদি বানান ভুল হতে পারে, ইংলিশ যেন বানান ভুল না হয়, মানে ইংলিশটা বেশি মনে রাখার চেষ্টা করবেন। জি। কারণ বিভিন্ন বইয়ে ইংলিশটা কিন্তু এই এই আইনটা ব্রিটিশ আইন, ব্রিটিশদের তৈরি করা আইন, তো এই আইন কিন্তু ইংরেজিতে। তাই দেখবেন যে যতগুলো বই আছে সবগুলোতে মাইনর, ইনসান, ইডিয়ট আছে, কিন্তু বাংলা আমি এখানে নাবালক বলেছি, উন্মাদ বলেছি, জড়বুদ্ধি বলেছি, বাংলা বিভিন্ন বইয়ে কিন্তু বাংলা বিভিন্ন করেছে, তাই না? জি। তার মানে এখানে নাবালক, উন্মাদ, জড়বুদ্ধর এটার ভ্যারিয়েন্ট আছে, ভিন্ন বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। ইংলিশের কোনো সমার্থক শব্দ নাই, একজ্যাক্ট এই 3টা শব্দই আছে। তাই ইংলিশটাতে বেশি ফোকাস করা দরকার। জি। এবং আপনি এইভাবে যে এভাবে যদি দিতে পারেন ব্র্যাকেটে, তাহলে বেটার হবে। 2টি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য কি কি? মূল দেওয়ানি মোকদ্দমা বা শুট, বা এমন কোনো কার্যক্রম বা প্রসিডিং, মানে মূল দেওয়ানি মামলা বা শুট, এবং এই ধরনের যে প্রসিডিংগুলো আছে যেগুলো মূল মামলার মতন, সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এবং ডিক্রি জারি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন অর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি, এই যে বড় এই সেন্টেন্সটুকু না দিলেও হবে, বা আপনি অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি এই লাইনটুকু না দিলেও হবে। এমসিকিউ নোটে ছিল, সেখান থেকে কপি পেস্ট করা, তো তাই ততটুকু চলে আসছে। তবে এতটুকু থাকলে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন তাদের জন্য বুঝতে সুবিধা। তাহলে ডিগ্রি জারি দরখাস্ত, আর এখানে মূল দেওয়ানি মোকদ্দমা বা এমন কার্যক্রম, এভাবে লিখলে হবে। এর মধ্যে যে ইংলিশগুলো আছে এগুলো দেওয়াটা নেসেসারি না, তবে এমসিকিউ নোটের জন্য নেসেসারি, কারণ ইংলিশে যদি অপশন দিয়ে দেয় প্রশ্নে, তাই না? জি। জি। অত্র ধারার বিধান মতে কোনো ব্যক্তির অন্তত একটি অপরাধ থাকলেও তামাদি গণনা স্থগিত থাকবে। আমরা সেটা দেখেছি। কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধির, যিনি সমর্থ মানে সে না মানে নাবালক ইনসান বা
আপনার ইডিয়ট না। তার সমর্থ বলতে সে লিগ্যালি ডিজেবল না, সেটা বোঝাইছে। অসমর্থ না, সমর্থ, সে সুস্থ এবং 18+ জন্য তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। শুধুমাত্র বাদী বৈধ অপরাধ হলে তার ক্ষেত্রে তামাদি গণনা স্থগিত থাকবে। বিবাদী যদি লিগ্যালি ডিজেবল হয় সেটা বাদীর দেখার বিষয় না। লিগ্যালি ডিজেবল বা নাবালক বাদীর বিরুদ্ধেও, বিবাদীর বিরুদ্ধেও কিন্তু মামলা করা যাবে। মানে বিবাদী যদি নাবালক হয় তাও বিবাদীর বিরুদ্ধে কিন্তু মামলা চলবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। মানে নাবালক বিবাদীর বিরুদ্ধে কিন্তু মামলা চলে। আপনি সুস্থ আছেন কিনা সেটা দেখার বিষয়, বাদী সুস্থ আছে কিনা। বিবাদী সুস্থ কি অসুস্থ সেটা ম্যাটার না। স্যার এটা কি এখন উভয় আইনে নাকি সিভিলে স্যার শুধু এই নাবালকের বিরুদ্ধে মামলা, মানে ইয়ে তো চলবে, ক্রিমিনালও চলবে না স্যার? অবশ্যই শিশু আদালত আছে না, শিশুর অপরাধ করলে 9 বছর+। জি। 9 বছরের নিচে হলে তো হবে না, কিন্তু 9 বছরের নিচে মনে করেন 8 বছরের একটা শিশু অপরাধ করেছে, মামলা করে দিল। এখন ওই শিশু, তার যে বয়স 8 বছর, ওর ফ্যামিলি যদি প্রমাণ করতে পারে জন্ম নিবন্ধন অরিজিনাল কাগজ দিয়ে, সেক্ষেত্রে সেটার অ্যাডভান্টেজ পাওয়া যাবে। জি। জি। ভুল করে ঠিক আছে। মামলা হলে মামলা বাতিল হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে। বুঝতে পারেননি? জি। কিন্তু 9 বছর+ অবশ্যই ক্রিমিনাল সিভিল উভয় ক্ষেত্রে হবে, আসামি বা বিবাদী। বুঝতে পারলেন? জি। জি। আইনগত অক্ষমতার নীতিসমূহ আলোচনা করুন। নীতি কি? তার নীতি বলতে আইনগত অক্ষমতা নীতিসমূহ, যেটা 6-7 ধারায় আইনগত অক্ষমতা নীতিসমূহ রয়েছে। নীতি বলতে এটা বিধানগুলো কি 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 বলা হয়েছে। 6 ধারার বিধান কি? আমরা এই যে একটু আগে যেটা পড়লাম সেটাই কিন্তু এখানে আছে, যে মূল মামলা, প্রসিডিং এবং ডিক্রি জারির দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, এবং কোনো ব্যক্তি অন্তত একটি অপর কথা, যে কথাটা উপরে বললাম সেই বক্তব্যটা কিন্তু এখানে এভাবে আছে। তার মানে 6 ধারার যে বিধান সেটাই নীতি। ঠিক আছে? জি। জি। তো উদাহরণে কি বলা হচ্ছে? এ নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এমসিকিউ নোটে সেম উদাহরণ আছে, মনে পড়ছে? আছে। জি আছে স্যার। এর 4 বছর পর সে না সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। তার মানে এখানে 6 ধারার বিধানটা বলা হলো। তারপর আরো দুইটা উদাহরণ আছে, পড়ে নেবেন একই বিষয়। যারা এমসিকিউ ক্লাসে আছেন তাদের জন্য এটা খুবই সহজ। আর এই উদাহরণগুলো যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। আবার 7 ধারে কি বলা হচ্ছে? যে যদি একাধিক ব্যক্তি হয় বাদী, তাদের মধ্যে যদি যে কোনো একজনও সাবালক হয় বা অসুস্থ না হয়, সেক্ষেত্রে তার জন্য তামাদির মেয়াদ যদি চলতে শুরু করে, সবার জন্য চলতে শুরু করবে। কতিপয় বাদী বা দরখাস্তকারীর জন্য তামাদি গণনা আরম্ভ হতে হলে অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে, মানে একজন সুস্থ হতে হবে। তবে একজনের জন্য তামাদি গণনা শুরু হলে তার সকলের জন্যই অতিবাহিত হতে থাকবে। সেটা আমরা এমসিকিউ নোটে খুব ভালোভাবে পড়িয়েছি, কিন্তু যারা এমসিকিউ এ নাই তাদের জন্য তো আমাকে এটা আবার দেখাতে হবে। হ্যাঁ, তো সেটা কেমন? হুম। মনে করেন এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়, মানে এ হচ্ছে ঋণী, বি, সি ও ডি যার অংশীদার, তিনজন হচ্ছে শেয়ার হোল্ডার। বি উন্মাদ ও সি হচ্ছে নাবালক। আর ডি যেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই এ কে দেনামুক্ত করতে পারে, তার মানে এখানে একজন ব্যক্তি যেহেতু সুস্থ আছে সেহেতু তার কাছে টাকা দিয়ে দিলেই হয়ে গেল। ফলে বি, সি ও ডি এই তিনজনের বিরুদ্ধেই কিন্তু তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। 6 ধারার বিধান হচ্ছে যদি কেউ লিগ্যালি ডিজেবল হয় তার জন্য তামাদির যে ঘড়ি, সেই ঘড়ি থেমে যাবে, মানে স্থগিত থাকবে। 7 ধারায় বলছে যে একাধিক পার্সনের যদি একটা প্রতিষ্ঠান হয়, তার মধ্যে একজন যদি সুস্থ হয় এবং বাকিগুলো যদি লিগ্যালি ডিজেবল হয় বা নাবালক হয়, সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই চলতে শুরু করবে, কারণ একজনের যেহেতু চলতে শুরু করবে তাই সবার জন্য। এই হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় উদাহরণটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আরো। আইনগত অক্ষমতার নীতির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা কি? এখানে নীতিতে বলা হচ্ছে, নীতিতে কি সুবিধা দেওয়া হয়েছে, যারা লিগ্যালি ডিজেবল ব্যক্তি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি, প্রিভিলেজ দেওয়া হয়েছে, তাই না? জি। 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 এখন তাহলে ব্যতিক্রম কি বা সীমাবদ্ধতা কি? মানে যেখানে সুবিধাটাকে কমিয়ে দেওয়া হয়েছে, সুবিধার গলায় দড়ি বেঁধে দেওয়া হয়েছে, যে অ্যাবসোলিউট সুবিধা দেওয়া হয়নি। 8 ধারায় বলছে যে সুবিধা তুমি পাবা, কিন্তু 3 বছরের বেশি সুবিধা দেওয়া হবে না, তাই না? জি। তাহলে 6 ও 7 ধারায় বর্ণিত আইনগত অক্ষম ব্যক্তিদের জন্য তামাদির মেয়াদ স্থগিত সংক্রান্ত নীতিসমূহ
অগ্রকয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এটা একটা অসুবিধা, অগ্রকয়ের মামলায় শিশুরা এসে কোনো অজুহাত দিতে পারবে না যে আমি নাবালক ছিলাম, বা কোনো উন্মাদ এসে বলতে পারবে না ওই সময় আমি উন্মাদ ছিলাম, তাই না? লিগালি জি ডিসেবিলিটির কোনো ইস্যু কাজে লাগবে না। তাহলে মানে আট ধারা একটা বড় অসুবিধা তৈরি করে দিল এই ব্যক্তিদের অগ্রকয়ের মামলার ক্ষেত্রে। আরেকটা কি, অগ্রকর মোকদ্দমার ক্ষেত্রে অত্র আইন তাহলে অক্ষমতার জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ স্থগিত থাকবে না, তার মানে সময় মতোই করতে হতো, তাছাড়া করার সুযোগ নাই। একজন নাবালক এসে পরবর্তীতে মামলা করতে চাইলে দিবে না, আমি অসুস্থ ছিলাম, আমি নাবালক ছিলাম, এই এক্সকিউজ চলবে না অগ্রকর মামলায়, সময় মতোই করতে হবে। আবার অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে আইনগত অপারগতার অবসানের পর মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। তার মানে অ্যাবসোলেট আমি যতদিন খুশি ততদিন সময় নিতে পারবো না, মানে ম্যাক্সিমাম 3 বছর সময় দেওয়া হবে। এই 3 বছর হিসেবটা কিন্তু এমসিকিউ নোটে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি। 3 বছর না দিয়ে যদি বেশি দিত সময় তাহলে ভালো হতো না? মনে করেন মামলা করার জন্য নর্মালি সময় 12 বছর, কিন্তু আমাকে 3 বছর সময় দেওয়া হচ্ছে, তাহলে এটা একটা কম না? 3 বছর মাইনাস হয়ে গেল, এই 9 বছর মাইনাস হয়ে গেল 12 বছর থেকে। তার মানে এই সময়টা অ্যাবসোলেট না বা আনলিমিটেড না, একটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এটাও তো একটা অসুবিধা, সীমাবদ্ধতা, লিমিটেশনস। জি। তাহলে এখানে উদাহরণ আছে, আট ধারার যে উদাহরণটা, যে এখানে 3 বছর দেওয়া হবে, এখানে অতিরিক্ত সময় পাওয়া যাবে না কারণ 6 বছর সময় এমনিতেই আছে। আবার এখানে এটা পড়লে অতিরিক্ত সময় পাবে না, কেন অতিরিক্ত সময় পাবে না? কারণ 9 বছর এমনিতে অবশিষ্ট আছে। উদাহরণগুলো পড়বেন, এমসিকিউ ক্লাসে যেহেতু সুন্দর করে বুঝিয়েছি, আর আমি রমজান মাসে ক্লাস নিচ্ছি, এটা খুব সুন্দর করে কিন্তু এখানে যে উদাহরণগুলো আছে বেয়ার অ্যাক্টের, সেই বেয়ার অ্যাক্টের উদাহরণগুলোকে আমি কিন্তু মডিফাই করেছি। হ্যাঁ, বেয়ার অ্যাক্টের উদাহরণ হুবহু তুলে দিইনি, বেয়ার অ্যাক্টের উদাহরণের সাথে কিন্তু আমি একটু যুক্ত করেছি, করে আরো সহজ করে দিয়েছি আপনাদের বোঝার জন্য। এটা কি লক্ষ্য করেছেন ভাই? জি। এবং ভাষাগতও কিন্তু আমি পরিবর্তন করেছি, জি, বেয়ার ভাষাগত অ্যাক্টের পরিবর্তন আছে উদাহরণের অনেক। জি। থেকেও কিন্তু আমি ভাষাগত পরিবর্তন করে আরো সহজ করেছি, যেমন না, আপনাদের বিহার একটা ভাষা তো স্যার অনেক মানে কঠিন কঠিন ভাষা, আর আর কঠিন, এই আছে নোটে স্যার একটু সহজবোধ্য হয়েছে স্যার, আপনার সহজবোধ্য। বোঝার জন্য সুবিধা হয়েছে। জি। সময়ের অবিরাম চলন বলতে কি বুঝেন? অথবা তামাদির মেয়াদ একবার আরম্ভ হলে পরবর্তী অক্ষমতা দ্বারা মামলা করার অধিকার বন্ধ হয় কি? আলোচনা করেন, একই কথা 9 ধারায় যেটা বলা হয়েছে। জি। এবং এই ধারা বিধানে কি বলা হয়েছে? একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না, তবে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এই ধারার প্রযোজ্য নয়। তাহলে মনে করেন যে একজন নাবালক ছিল, নাবালক হওয়ার পর সাবালক হয়ে গেল, তার বয়স 18 হয়ে গেল, সে 2 মাস সুস্থ ছিল, 2 মাস পরে সে আবার উন্মাদ হয়ে গেছে। উন্মাদ, সে এখন মনে করেন 10 বছর উন্মাদ, 10 বছর পর আবার সুস্থ হলো। এখন সে যদি বলে যে আমি তো উন্মাদ ছিলাম তাই মামলা করতে পারেনি, তখন আদালত বলবে আপনি 2 মাস যে সুস্থ ছিলেন এবং সাবালক ছিলেন ওই 2 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হতো। তার মানে উন্মাদ হওয়ার কারণে আর ঘড়ি কিন্তু থামেনি, টিক টিক চলতে ছিল। জি। 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 আর আগে যে নাবালক ছিল তখন তার তামাদির ঘড়ি থেমেছিল, স্থগিত ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন সে উন্মাদ হয়ে গেল, মানে সেকেন্ড ডিসেবিলিটিতে যখন পতিত হলো, তখন আর ঘড়ি থামলো না, মানে তখন ঘড়ি তাকে, চলছে। হ্যাঁ, তার মানে সে একদিনের জন্য যদি সুস্থ থাকে একদিনের মধ্যে তাকে ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাউকে মামলাটা করার সুযোগ করে দিয়ে যেতে হবে, ঠিক আছে? জি। এখন যদি বলেন যে ওই সময়ের মধ্যে সে যদি, কি করে বুঝবে একটা মানুষ যে আমি কালকে অসুস্থ হয়ে যাব, তাই না? এটা তো বোঝা সম্ভব না। জি। তাহলে কি করা উচিত? অসুস্থ হয়ে গেলেও কিন্তু মামলা করা যায়, একজন উন্মাদ একজন শিশুর পক্ষে কিন্তু নেক্সট ফ্রেন্ড মামলা করতে পারে, আমরা যখন সিপিসি পড়বো তখন জানি উন্মাদ থাকা অবস্থাতে জি, মামলা আসন্ন হবে। বন্ধু। ঠিক আছে, জি। আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড মামলা করতে পারবে। তো সেটার বিধান আছে, সেটা বিকল্প, তামাদি আইনকে বাইপাস করা যায় সেখানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, নাবালক থাকাকালীন সময়ে ক এর মামলা করার অধিকার জন্মে। সে নাবালক হওয়ার আগে মারা যায় এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে খ এর নিকট বর্তায়। খ এর বিরুদ্ধে তামাদিমাত কখন শুরু হবে? তাহলে খ যখন সাবালক হবে তখন, বোঝাই তো যাচ্ছে, তাই না? জি। 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 তাহলে এটা আমরা উত্তর করতে হলে ভালো হয় 6 ধারা আগে বলে দিই যে নাবালক, এই মানে কারা লিগালি ডিজেবল, তার মধ্যে নাবালক আছে। আপনি যদি আরো ছোট করতে চান যে 6 ধারার মধ্যে নাবালক একজন বৈধ অপরাধ ব্যক্তি, এতটুকু বলেই 6 ধারা হয়ে গেল। কিন্তু আমরা যদি
উন্মাদ এবং জড়বুদ্ধ লিস্টে রাখি, তাহলে আমাদের মানে অ্যাডাপটিভ ওয়েতে লেখা দরকার হচ্ছে না, আমরা মুখস্থ বিদ্যায় কাজে লাগাতে পারছি, ছয় ধারার বিধান হুবহু দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি। তাহলে আলোচ্য প্রশ্নে ক নাবালক থাকাকালীন সময়ে ক এর মামলা করার অধিকার জন্মে, ফলে ক এর জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত ছিল ক এর জন্য, অতএব এর ক সাবালক হওয়ার আগে মারা যায়, তার মানে হয়তো বা 17 বছর বয়সে মারা গেল, এবং উক্ত জি। অধিকার তার নাবালক ছেলে খ এর উপর বর্তায়। মনে করেন খ এর বয়স হচ্ছে 2 বছর, এক্ষেত্রে নাবালক হওয়ার কারণে খ এর জন্য তামাদির মেয়াদ স্থগিত থাকবে। সুতরাং খ এর নাবালকত্ব অবসানের তারিখ থেকে, নাবালকত্ব অবসান মানে যেদিন সে 18 হবে, তাই না, জি। সাবালক জি। হবে, অর্থাৎ সেদিন যেদিন ক সাবালক হবে উক্ত তারিখ থেকে খ এর বিরুদ্ধে তামাদির মেয়াদ শুরু হবে। এই ছিল কিন্তু আজকের আলোচনা।